সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। আজ আমরা আলোচনা করব বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস এফেক্ট এবং জলবায়ুর পরিবর্তন নিয়ে। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবী হলো তৃতীয় গ্রহ এবং এটি একমাত্র গ্রহ যেখানে জৈব বৈচিত্র্য রয়েছে। সৌরজগতের অন্যান্য গ্রহগুলি হয় প্রচণ্ড গরম অথবা তীব্র ঠান্ডা, আর পৃথিবীর তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল, এবং এই তুলনামূলকভাবে স্থিতিশীল তাপমাত্রাই পৃথিবীতে জৈব বৈচিত্র্যের কারণ। পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল একটা চাদরের মতো আবরণ তৈরি করে রেখেছে, এবং এই বায়ুমণ্ডল হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ। এই বায়ুমণ্ডল ছাতার মতো পৃথিবীকে আগলে রাখে সূর্যের ক্ষতিকারক বিকিরণ থেকে। কিন্তু এই স্থিতিশীল তাপমাত্রাও জানো তো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ুর উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে, মরু অঞ্চলে হিমবাহ গলে যাচ্ছে। পৃথিবীর এই ক্রমবর্ধমান গড় উষ্ণতা বৃদ্ধিকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। কিন্তু কেন এসব ঘটছে? এসব বন্ধ করার উপায় কি? আজকের আলোচনা সেটা নিয়ে। সূর্য থেকে ক্রমাগত সৌর বিকিরণ পৃথিবী পৃষ্ঠে পৌঁছাচ্ছে, এবং এই পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর সময় প্রথমে বায়ুমণ্ডলকে ভেদ করতে হয়। অতিবেগুনি রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকার জন্য বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় মহাকাশে ফিরে যাচ্ছে, ফলে আমরা অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাচ্ছি। ক্ষুদ্র তরঙ্গযুক্ত দৃশ্যমান রশ্মি পৃথিবীতে আপতিত হচ্ছে এবং শোষিত হয়ে পৃথিবীর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি করছে। প্রতিফলিত হওয়ার সময় দীর্ঘ তরঙ্গে পরিণত হচ্ছে এবং বায়ুমণ্ডলে কিছু গ্যাসের আধিক্য থাকার জন্য বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসছে। এই গ্যাসগুলি অল্প পরিমাণে থাকলে পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে, যাকে বলে গ্রিনহাউস এফেক্ট। কিন্তু মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ফলে মানুষের ক্রিয়াকলাপের জন্য যখন এই মিথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বনের ঘনত্ব মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর উষ্ণতাও মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। এখন তোমাদের মনে নিশ্চয়ই হচ্ছে যে এই গ্যাসগুলোকে কেন গ্রিনহাউস গ্যাস বলা হচ্ছে। এর সাথে কি গ্রিনহাউস এফেক্টের কোনো সম্পর্ক আছে? শীতপ্রধান দেশে অঙ্কুরিত বীজ এবং গাছের বৃদ্ধির জন্য গ্রিনহাউস ব্যবহার করা হয়। এই কাচের ঘরে বায়ু এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। ক্ষুদ্র তরঙ্গযুক্ত সৌরশক্তি কাচের ঘরে তো প্রবেশ করতে পারে, কিন্তু আপতিত হয়ে প্রতিফলিত হবার সময় দীর্ঘ তরঙ্গে পরিণত হয়, ফলে এই কাচ ভেদ করে আর বাইরে পৌঁছাতে পারে না। কি হয়? এই কাচের ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়, যা কিনা শীতপ্রধান দেশে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। মানুষের ক্রিয়াকলাপের জন্য বায়ুমণ্ডলে নাটকীয় পরিবর্তন হচ্ছে। মানুষের ক্রিয়াকলাপের জন্য গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বহুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ফলে ক্ষুদ্র তরঙ্গযুক্ত রশ্মি পৃথিবীতে আপতিত হবার পর যখন দীর্ঘ তরঙ্গযুক্ত রশ্মিতে পরিণত হচ্ছে, তা আর মহাকাশে ফিরে যেতে পারছে না। বারবার প্রতিফলিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে, যাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, এবং যা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক। কিন্তু এই গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধির কারণ কি? কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড বায়ুমণ্ডলে ভারসাম্য বজায় থাকে কার্বন চক্রের জন্য। অতিরিক্ত জীবাশ্ম কয়লা, পেট্রোল জ্বালানির ফলে এবং গাছ কেটে ফেলার ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রাতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জলাভূমি এবং কৃষিক্ষেত্রে উদ্ভিদের পচনের ফলে মিথেন গ্যাস তৈরি হয়। কয়লা, পেট্রোল প্রভৃতি বস্তুর এবং খনিজ তেলের দহন, রাসায়নিক সার এবং কলকারখানা এবং মোটর গাড়ি থেকে অতিরিক্ত পরিমাণে ধোঁয়া নির্গত হলে বায়ুমণ্ডলে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। আর জানো তো, এই নাইট্রিক অক্সাইড আর নাইট্রাস অক্সাইডের তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের তুলনায় 270 গুণ বেশি হয়ে থাকে। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে কোনো কারণে ওজনের পরিমাণ বৃদ্ধি পেলে পৃথিবীর তাপমাত্রা
বহুগুণ বেড়ে যায়। এই ওজোন গ্যাসের তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের প্রায় 2000 গুণ বেশি। ক্লোরোফ্লুরোকার্বন সাধারণত বাতাসে থাকে না। এই ক্লোরোফ্লুরোকার্বন আমরা রেফ্রিজারেটরে ব্যবহার করি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে ব্যবহার করি, লিকেজ হয়ে কোনো কারণে বায়ুমণ্ডলে গেলে ওজোন স্তরে জমা হয়। তাহলে আমাদের কিছুটা নিয়ন্ত্রিত আচরণ দরকার এবং আমাদের এই ক্রিয়াকলাপ গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, মানে পৃথিবীর অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। তার কি কি কুফল? ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মরু অঞ্চলে হিমবাহ গলে যাচ্ছে, তুষারের ঘনত্ব কমে যাচ্ছে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য সমুদ্রে থাকা প্রবাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য বাস্তুতন্ত্রে তার কুপ্রভাব পড়ছে, অনেক উদ্ভিদ এবং প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মরুভূমির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে, খরা, বন্যা, দাবানল প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় বহুল পরিমাণে বেড়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, পৃথিবীতে জীবনচক্রের পরিবর্তন হচ্ছে। তাহলে কি এই গ্রিন হাউস গ্যাস থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই? আমরা কি করতে পারি? এটা এখন আর আঞ্চলিক সমস্যা নয়, এটা এখন আন্তর্জাতিক সমস্যা। সেই কারণে 1997 সালে রাষ্ট্রসংঘের রাষ্ট্রগুলি একত্রিত হয়েছিল এই গ্রিন হাউস গ্যাসের নিষ্কাশন কমানোর জন্য, সে বিষয়ে চুক্তি করার জন্য। এটাতে গেল আন্তর্জাতিক চুক্তি। কিন্তু আমরা কি কিছুই করতে পারি না? আমাদের কি করণীয়? আমরা যতটা সম্ভব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি খনিজ পদার্থের ব্যবহার কম করতে পারি। যেখানে সম্ভব আমরা পায়ে হেঁটে যেতে পারি, আমরা সাইকেলে যেতে পারি, প্রয়োজনে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তির ব্যবহার করতে পারি। তাহলে গ্রিন হাউসের প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে। ক্লোরোফ্লুরোকার্বন যেখানে যেখানে ব্যবহার হয় তার উৎপাদন কমাতে হবে এবং ক্লোরোফ্লুরোকার্বনের উৎপাদন কমানোর জন্য দরকার হলে আইন প্রণয়ন করতে হবে। বনভূমি ধ্বংস করা, গাছ কেটে ফেলা বন্ধ করতে হবে। পুরনো বৃক্ষের মৃত্যুর পর সেখানে নতুন চারা গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ উৎসব উদযাপিত করতে হবে। গাছের সংখ্যা বৃদ্ধি পেলে প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। সর্বোপরি বলা যায়, আইন প্রণয়ন করে কিছু হয় না, যেটা দরকার জনজাগরণ। আমাদের সবাইকে সচেতন হতে হবে, সম্মিলিতভাবে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এই গ্রিন হাউস গ্যাসের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য, বিশ্ব উষ্ণায়ন বন্ধ করার জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করছি।